হোসেন মিয়া যে কত বড় দক্ষ নাবিক, দিক চিহ্নহীন সমুদ্রের বুকে তার নৌকা পরিচালনা দেখেই তা বোঝা গেল। সামনে একটা কম্পাস রেখে সে হাল ধরে বসল। নৌকার 6 জন মাঝি টানতে লাগলো দাঁড়। সারা দিন পরে রক্তিম সূর্য সমুদ্রের জলে ডুবে গেল। পূবে বহু দূরে কালো বিন্দুর মতো একটি দ্বীপ ছাড়া সূর্য শুধু দেখা গেল আকাশ ও জলরাশি। রাত্রেও দাঁড় টানার বিরাম হলো না। পালা করে দুজন দুজন মাঝিকে 2 ঘন্টা করে ঘুমানোর অবসর দিয়ে 4 জনকে হোসেন সবসময় বসিয়ে রাখলো দাঁড়ে। নিজে 1 মিনিটের জন্য চোখ বুঝল না। নৌকোর সকলে হয়রান হয়ে গেল। কুবেরের মনে হতে লাগলো নৌকো বেয়ে জীবনে সে আর কোনোদিন এত শ্রান্ত হয়ে পড়েনি। সকালবেলা দেখা গেল চারদিক নিবিড় কুয়াশায় ঢেকে গেছে। হোসেন বলল, বৈঠা থো কুবের, নোঙর ফেলো। এতখানি কাছে টেনে নোঙর সমুদ্রের তলে গিয়ে ঠেকলো যে কুবেরের মনে হলো নোঙরটা পাতালে গিয়ে পৌঁছেছে। কুয়াশায় নৌকো চালাবার উপায় নেই। ধনমানিক দ্বীপের কাছাকাছি তারা এসে পড়েছে। কুয়াশায় দেখতে না পেয়ে পাশ কাটিয়ে দূরে চলে গেলে বিপদ হবে। এই দ্বীপটির অবস্থান দেখে তবে ঠিক করা যাবে বাবনাবাদ দ্বীপের সঙ্গে এর যোগরেখা। তারপর সোজা আগানো চলবে কম্পাসের উপর নির্ভর করে একেবারে ময়না দ্বীপের দিকে। সারা দিন নৌকোর অবস্থান বুঝতে পারা যাবে কিনা সন্দেহ। অপেক্ষা করতে হবে রাত্রির জন্য। রাত্রে তারা উঠলে ওই যে অদ্ভুত যন্ত্রটা আছে হোসেনের, ওই যন্ত্রের ভিতর দিয়ে আকাশের দিকে চেয়ে তবে হোসেন বলতে পারবে কোন দিকে কত দূরে ধনমানিক দ্বীপ লুকিয়ে আছে। কি জানো মিয়া, কলে জাহাজলি জানান যায় কত জোর চলতেছি, ঘন্টায় কয় মাইল আলাম, সমুদ্রের কোনখানে রয়েছি হিসাব করলি মেলে, নাও চালাইয়া জানুম কিবা। দাড়িতে হাত বোলায় হোসেন। সকলকে অভয় দিয়ে আবার বলে, ধরাইও না, 10 বাজলি কুয়াশা থাকবো না। আইস কাইল রোজ বিহান বেলা কুয়াশা হয়। আরে কি কুয়াশা কয় মাঝি। বসে বসে হোসেন গল্প বলে, সকলে শোনে। এ যেন কেতুপুরেরই এক ভাঙা কুটিরে হোসেনের আড্ডা বসেছে। এমনই কুয়াশার মধ্যে একবার সে সমুদ্রের বুকে হারিয়ে গিয়েছিল। 3 দিন নোঙর ফেলেছিল সমুদ্রে, জল ফুরিয়ে গিয়ে শেষের দিন তৃষ্ণায় ছাতি তাদের ফেটে গিয়েছিল। তারপর হোসেন কম্পাস কিনেছে, তারা দেখে নৌকার অবস্থান নির্ণয়ের যন্ত্র কিনেছে। চাটগাঁয়ে হোসেন যখন জাহাজে কাজ করত, খালাসির কাজ করতে করতে শেষ পর্যন্ত একটা মালবাহী স্টিমারের বোসান পর্যন্ত সে হয়েছিল। এই সময় এক সাহেব কাপ্তেনের কাছে সে এসব যন্ত্রের ব্যবহার শিখেছে। বড় বড় জাহাজ চালিয়ে হোসেন এখন পৃথিবী ঘুরে আসতে পারে। পৃথিবী সে কি ঘুরে আসেনি? সে কাহিনী বলবার মতো বটে। 20 বছর বয়সে হোসেন বাড়ি ছেড়ে পালিয়েছিল। তারপর অর্ধেক জীবন সে তো দেশ বিদেশে ঘুরেই কাটিয়েছে, নদীর বুকে ও সমুদ্রে। অনেক বেলায় আস্তে আস্তে কুয়াশা মিলিয়ে গেল। নোঙর তোলা হলো। 2 ঘন্টা পরে দূরে দেখা গেল ধনমানিক দ্বীপ। কম্পাসটা সামনে রেখে হোসেন হাল ধরে বসল। পরদিন ভোরবেলা তারা ময়না দ্বীপে পৌঁছিয়ে নোঙর ফেলল। এই ময়না দ্বীপ 5-6 বছর ধরে যে রহস্য নিকেতনের কথা সে শুনে আসছে। কুবের যেন একটিমাত্র দৃষ্টিপাতে সমস্ত দ্বীপটিকে দেখে ফেলতে চায়। দ্বীপের খানিকটা ডিম্বাকৃতি, খানিকটা ত্রিকোণ। দ্বীপের দীর্ঘতম পরিসর প্রায় 11 মাইল। হোসেন নিজে মেপে দেখেছে। দ্বীপের যেখানে নৌকো ভিড়েছিল সেখানে খানিকটা অংশ পরিষ্কার করে বসতি স্থাপিত হয়েছে, চাষ হচ্ছে। বাকি অংশ জঙ্গলে ঢাকা। পশ্চিম দিকে অসংখ্য নারকেল গাছ। সমস্ত দ্বীপে ছড়িয়ে না পড়ে গাছগুলো এক স্থানে ঘন হয়ে মাথা তুলেছে। কেন বোঝা যায় না। জমি অত্যন্ত নিচু, এত নিচু যে আশঙ্কা হয় যেদিন খুশি হবে সেই দিনই সমস্ত দ্বীপটিকে সমুদ্র গ্রাস করে ফেলবে। দ্বীপের মাঝখানে 1 মাইল পরিমিত একটা লোনা জলা আছে। সমুদ্রের চেয়েও ওখানটা বুঝি নিচু।
খাল কেটে যোগ করে দিলে সমুদ্রের জল এসে ভরে ফেলবে। জলার ধারে খানিকটা ধানের জমি করা হয়েছে, বিস্ময়কর সব ফসল ফলে। জলায় ও চারিদিকের জঙ্গলে অসংখ্য সাপ আছে, কিন্তু জন্তু যেন আর কিছু নেই। রাসু যে বাঘসিংহের গল্প করেছিল সেটা নিছক গল্পই। হোসেন মিয়ার উপনিবেশে লোকসংখ্যা 100-র কম নয়, কিন্তু তার 3 ভাগই প্রায় ছোট ছোট ছেলে মেয়ে, যাদের অধিকাংশ এই দ্বীপে জন্মগ্রহণ করেছে। ম্যালেরিয়া ও সাপের সঙ্গে লড়াই করে এখনো হোসেন জয়লাভ করতে পারেনি। জঙ্গলের সঙ্গে অবিরত সংগ্রাম চলছে। অনেক খাদ্য এখানে উৎপন্ন করা যায় না। জীবনের অনেক প্রয়োজন মেটাতে সমুদ্রপথে পাড়ি দিতে হয় সভ্য জগতের দিকে। অবিশ্রাম খাটুনি এখানে, অসংখ্য অসুবিধা এখানে। জীবন এখানে নির্মম ও নীরব। রাসুর মতো অনেকে তাই পালিয়ে গিয়েছে। হোসেনের 5 বছরের চেষ্টায় দ্বীপে তাই 30টির বেশি পরিবার নীড় বাঁধেনি। আমিনুদ্দিন ও রসুলকে ধরলে দ্বীপের গৃহস্থ পরিবারের সংখ্যা এবার 32 হলো মাত্র। কি কঠিন কাজে যে হোসেন মিয়া আত্মনিয়োগ করেছে, কি সীমাহীন যে তার ধৈর্য ও অধ্যবসায়, এবার কুবেরটা ভালো করে বুঝতে পারে। এই নিচু জলা ও জঙ্গলপূর্ণ মনুষ্যবাসীর অযোগ্য দ্বীপ, ধান ছাড়া আর কোনো ফসল যে দ্বীপের লোনা মাটিতে জন্মে না, লাউ কুমড়োগুলো ফলে কুকড়ানো শসার মতো ছোট ছোট। এখানে এই মুষ্টিমেয় নরনারীর বসতি স্থাপন করাও হোসেন মিয়া ছাড়া আর কারো দ্বারা সম্ভব হতো না। সন্দ্বীপ, হাতিয়া, ধনমানিক, বাবনাবাদ এইসব জনপূর্ণ দ্বীপের কথা কবি শুনেছে। ময়নাদ্বীপ যদি মানুষের বাসের যোগ্য হতো, ওইসব দ্বীপের মতো কবে এখানে গড়ে উঠত গ্রাম। এ কি কদর্য একটা দ্বীপ হোসেন বেছে নিয়েছে। হয়তো সস্তায় পেয়েছিল বলে। স্বাস্থ্যকর উর্বর দ্বীপ কিনে জমিদারি পত্তনের টাকা হোসেন কোথায় পেত? ওরকম জনহীন দ্বীপই বা কোথায়? দ্বীপ দেখে আমিনুদ্দিন ও রসুল বড় দমে গিয়েছে। ফিরে যাওয়ার কথাটাও তাদের মুখে শোনা গিয়েছে 2-1 বার। তবে হোসেনের সামনে তারা কিছু বলেনি। বলা যায় না, কত উপকার যে হোসেন তাদের করেছে তার হিসাব হয় না। আমিনুদ্দিন অপরিশুদ্ধ আর্থিক ঋণেই শুধু আবদ্ধ নয়, হোসেন না দিলে এ জীবনে স্ত্রী কি আর তার জুটত? নছিবনের মতো স্ত্রী। রসুলকে জেলের দুয়ার থেকে ছিনিয়ে নিয়ে এসেছে হোসেন। দেশে ফিরলে জেলেই হয়তো তাকে ঢুকতে হবে। প্রতিদানে হোসেন আর কিছুই তাদের কাছে চায় না। তারা শুধু এখানে বাস করুক, স্বপ্ন সফল হোক হোসেনের। ইতিমধ্যে তাদের জন্য ঘর উঠতে আরম্ভ হয়েছে। দয়া করে ওই ঘরে তারা নীড় বাঁধলে কৃতার্থ হয়ে যাবে হোসেন। জঙ্গল কেটে যত জমি তারা চাষের উপযোগী করতে পারবে সব তাদের সম্পত্তি। খাজনা বা চাষের ফসল কিছুই হোসেন দাবি করবে না। নিজেদের জীবিকা তারা যতদিন নিজেরাই অর্জন করতে পারবে না, জীবিকা পর্যন্ত যোগাবে হোসেন। গৃহ ও নারী, অন্ন ও বস্ত্র, ভূমি ও সত্য সবই তো পেলে তুমি। এবার শুধু খাটবে ও জন্ম দেবে সন্তানের, এটুকু পারবে না? হোসেনের কাছে ফিরে যাওয়ার কথা তাই কেউ মুখে আনতে পারে না। ফিরে যে যায় সে যায় পালিয়ে, চুপি চুপি, চোরের মতো। হোসেন তাদের ক্ষমা করে। দেখা হলে রাসুর মতো হোসেন তাদের জঙ্গল সাফ করার মজুরি দেয়। জোর জবরদস্তি হোসেনের নেই, অন্যায় সে কারো প্রতি করে না। শুধু তাকেই হোসেন শাস্তি দেয়, ভীষণ ও মর্মান্তিক, যারা শত্রুতা করে হোসেনের, অকারণে ক্ষতি করতে চায়, বিঘ্ন জন্মায় হোসেনের স্বপ্ন সফল হবার পথে। কদিন কুবের দ্বীপ দেখে ও দ্বীপের মানুষগুলোর সঙ্গে ভাব করে কাটিয়ে দিল। ক্ষেতের ধান সব কাটা হয়ে গেছে। কিছু সর্ষে, বুট ও মটর লাগানো হয়েছে। মূলো, পালং, কপি প্রভৃতি শাকসবজি গত বছর বেঁচে থাকতে চায়নি। এবছর কয়েক বিঘে জমিতে নূতন এক প্রকার সার দিয়ে পরীক্ষার জন্য কিছু কিছু চাষ হচ্ছে।
কি হবে বলা যায় না। আরো ভিতরের দিকে দ্বীপের মাটি রবি শস্যের উপযোগী কিনা দেখবার জন্য জঙ্গলের মধ্যে এখন অল্প একটু স্থান পরিষ্কার করা হচ্ছে। সকালবেলা দা কুড়ুল নিয়ে একদল লোক জঙ্গলের মধ্যে মাইলখানেক হেঁটে যায়। নির্বাচিত স্থানটিতে গাছপালা ঝোপঝাড় কেটে সাফ করে, শাবল দিয়ে খুঁড়ে গাছের শিকড় তুলে ফেলে। তারপর সারা দিন মশা ও পোকার কামড়ে শরীর ফুলিয়ে সন্ধ্যার সময় ফিরে আসে। কুবের একদিন দেখতে গিয়ে শিউরে ফিরে এলো। এই দ্বীপটির সৃষ্টির দিন থেকে যে বনভূমি কুমারী, তার বুকের এক খাবলা মাংস যেন সকলে ছিনিয়ে নিয়েছে। চারপাশে নিবিড় বনের মাঝখানে পরিষ্কৃত স্থানটুকু এমনই বিভৎস দেখায়। কয়েকদিন আগে কি একটা গোলমাল হয়েছিল দ্বীপে। হোসেন উপস্থিত না থাকলে অনেকে একত্র হয়ে জটলা করে। ভাষা ভাষা দুটো একটা কথা কানে আসে কুবেরের। বিপিন নামে 60 বছরের এক বৃদ্ধকে হোসেন এখানে মোড়ল করেছে। তাকে ঘিরেই জটলা জমাট বাঁধে বেশি। কুবের কাছে গেলেই কিন্তু সকলে চুপ করে যায়। তারপর একদিন সন্ধ্যার সময় কাজকর্ম শেষ করে সকলে যখন ঘরে ফিরছে, নিজের স্বতন্ত্র কুটিরের দাওয়ায় বসে হোসেন প্রসন্ন মুখে টানছে তামাক। বিপিন কথাটা ফাঁস করল, বলল, নালিশ আছে একটা। নালিশ? হোসেনের মুখ গম্ভীর হয়ে গেল। বিপিন ধীরে ধীরে ব্যাপারটা খুলে বলল, নারী সংক্রান্ত লজ্জাকর ঘটনা। এনায়েত দ্বীপে এসেছে মাত্র 6 মাস আগে। ইতিমধ্যেই সে সকলকে বড় জ্বালাতন করে তুলছে। প্রথম প্রথম ওর সঙ্গে প্রায় তার কলহ বাধত। একদিন নিরীহ দুর্বল গগন ঘোষকে মেরে সে জখম করে দেয়। সকলে মিলে তখন খুব শাসন করে দেয় এনায়েতকে। তারপর থেকে সে বেশ শান্তশিষ্ট হয়ে থাকে। ব্যাপারটা তাই হোসেনকে জানানো হয়নি। কিন্তু কদিন আগে সে এক ভয়ানক অপরাধ করে বসেছে। বশির মিয়ার বউটি ছেলে মানুষ। কিছুদিন থেকে এনায়েত তাকে নাকি বিরক্ত করছিল। ভয়ে বউটি কাউকে কিছু বলেনি। তারপর একদিন দুপুরবেলা সকলে যখন কাজে গিয়েছে, এনায়েত বশিরের ঘরে প্রবেশ করে। বশিরের স্ত্রীর চেঁচামেচি শুনে পাশের কুটিরের আকবরের স্ত্রী গিয়ে পড়ায় বেচারি সেদিন ভালো ভালো রক্ষা পেয়েছে। হোসেন বলল, হারামির পোলারে কাইটটা দরিয়ায় দিলা না কেন? বিপিন স্বীকার করল, অতটা তারা করতে পারেনি, তবে মারধর করা হয়েছে যথেষ্ট। খানিকক্ষণ চুপ করে থেকে সকলকে হোসেন ডেকে আনতে বলল। এনায়েত যেন আসে। অল্পক্ষণের মধ্যেই সকলে এসে জুটল। মেয়েরাও কেউ কেউ এসে তফাতে দাঁড়িয়ে রইল কৌতূহলের সঙ্গে। বিচার হবে এনায়েতের। কে জানে তাকে শুলেই দেবে না সাগরে ডুবিয়ে মারবে হোসেন।